অর্গানাইজেশন ম্যানেজমেন্টের এটা আপনাদের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা ডেসক্রিপশন বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম। আপনাদের একটা কাজ করব, সেটা হচ্ছে গত বছরের আমাদের একটা রেকর্ডিং আছে, গত বছরের রেকর্ডিংটা দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য একটু মানে ক্যারি ফরওয়ার্ড করতে একটু ইজিয়ার হবে। একটা ক্লাসের একটা রেকর্ডিং দিব, সেটা হচ্ছে গত বছরে আমরা, আপনারা জানেন যে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে কিছু ফর্মুলা আছে মানে থিওরি আছে, কিছু থিওরি আছে। তো থিওরি নিয়ে আমাদের একটা ক্লাস ছিল, থিওরি নিয়ে একটা ক্লাস আছে। তো ওই থিওরির যে রেকর্ডিংটা এবং থিওরির যে সিনপসিসটা যেটা আছে, সেটা আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করব, গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে আপনাদের প্রথম দেখে একটু বোঝা যে অর্গানাইজেশন, কারণ ওই একটা থিওরি থেকে 30 মার্কস কমন পড়বে। থিওরিগুলি সবগুলি থিওরি বোঝাটা খুবই জরুরি। আপনার জানাটা বোঝাটা খুব জরুরি। তো থিওরির ওই রেকর্ডিংটা আমরা থিওরি নিয়ে আবার এই 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 পোর্শনে বা এই সেশনেও ক্লাস করব। বাট ওইটা আমি আগে একটু শেয়ার করে রাখবো, যাতে আপনারা যারা একটু অ্যাডভান্স হতে চান থিওরি শিটটা নিজেরা একটু গোথ্রো করে নেবেন, নিজেরা একটু গোথ্রো করে নেবেন। কমপ্লিট থিওরির একটা শিট আছে, ওটা মানে ক্লাস রেকর্ডিংটা 1.5 বা এই টাইপের দেড় দেড় ঘন্টার মতো রেকর্ডিং থাকবে। আমি ওইটা আপনাদের গ্রুপে আজকে শেয়ার করে দিব। ফার্দার মোর আমরা ইনিশিয়ালি এখন মডিউল 1 নিয়ে বা মডিউল এ নিয়ে ডিসকাস করব, ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রথম এখানে মানে প্যাটার্ন বেস প্রচুর পরিমাণ প্রশ্ন থাকে। আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারেন, তারপরে আপনি লিখলেই কিন্তু অ্যান্সার লেখা যাবে, কোনো সমস্যা নাই। তবে যেমন ব্রড কোশ্চেনগুলিতে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে খুব বেশি প্রবলেম হয় না, কেস স্টাডিতে প্রবলেম হয় না। অর্গানাইজেশন ম্যানেজমেন্টে প্রবলেম হয়, ইভেন পার্থক্য নিয়েও হয় না, কারণ অর্গানাইজেশন ম্যানেজমেন্টে পার্থক্যগুলি খুব ক্লিয়ার, প্রিসাইজ এবং কনসাইজ পার্থক্য, মানে খুব অ্যাম্বিগিয়াস পার্থক্য থাকে না। এখানে ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে ম্যাথটা অর্গানাইজেশন ম্যানেজমেন্টের কোথা থেকে দিবে, এটা হচ্ছে একটা প্রবলেম হতে পারে। আর আরেকটা প্রবলেম হতে পারে যে সিঙ্গেল কোয়েশ্চেন যেইটা যেই যেই পার্ট থেকে আসে সেইগুলি সাধারণত একটু অনেক সময় একটু এলোমেলো প্রশ্ন দেয় সিঙ্গেল কোয়েশ্চেনে, সেটা একটু সবাই খেয়াল রেখে পড়তে হবে। আমরা যেটা করব অ্যাজ ইউজুয়াল, প্রথম পার্টে আমরা ব্রড কোয়েশ্চেনগুলি ডিসকাস করে ফেলবো বা প্রথম চ্যাপ্টার ওয়াইজ, এবং ওই চ্যাপ্টারের সাথে যদি যে সিঙ্গেল কোয়েশ্চেন বা পার্থক্য যেটা আছে সেটা আমরা নিচের দিকে হিংস দিয়ে দিয়ে পড়বো। যদি আমাদের ব্রড কোয়েশ্চেন সেটা কভার হয়ে যায় তাহলে ব্রড কোয়েশ্চেনকে সেটাকে অ্যালাইন করব। যদি এডিশনালি পড়তে হয় তাহলে আমরা সেটা নিচের দিকে আমার দেওয়া থাকবে, আপনারা সেটা সেখান থেকে পড়ে নেবেন। এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। আর কোনো সাবজেক্টে যদি কোনো টপিকসে বা কোনো কোয়েশ্চেনের সাথে যদি কেস স্টাডি রিলেশন থাকে তাহলে আমরা সেই কেস স্টাডিটা দেখব। ইভেনচুয়ালি যদি কোনো ম্যাথের পার্ট থাকে আমরা ম্যাথটাও সেটার সাথে অ্যাড করব। প্রথম প্রশ্নটা হচ্ছে একদম এটা ফাউন্ডেশনাল প্রশ্ন, হোয়াট ইজ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট? রাইট দ্য ক্লাসিফিকেশন অফ এনভায়রনমেন্ট, রাইট দ্য এলিমেন্টস অফ ইন্টারনাল এক্সটার্নাল ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। আসলে অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের এলিমেন্টস হচ্ছে চারটা। একটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ফর্মাল, আরেকটা হচ্ছে ইনফর্মাল। চারটা, এই চারটা থেকে পরীক্ষা পার্থক্য আসে। ইন্টারনাল এবং এক্সটার্নাল মধ্যে পার্থক্য কি, ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে পার্থক্য কি? তার মানে এই প্রশ্ন পার্থক্যের জন্য ইম্পর্ট্যান্ট। বাট পরীক্ষা পার্থক্য লিখতে গেলে আমরা, যেহেতু 2 মার্কসের পার্থক্য আসে, 2 মার্কসের জন্য একটু কম করে লিখবো, হাইয়েস্ট চারটা পার্থক্য লিখবো। দুইটা লিখলেও বেটার, যদি গোছায় দুইটা লেখা যায় ইট উইল বি সাফিসিয়েন্ট, বাট চারটা লিখলে আপনার মার্কসটা কাটার সম্ভাবনা কম থাকে। অর্গানাইজেশনাল ইনভায়রনমেন্ট মানে কি জিনিস? ইনভায়রনমেন্ট মানে পরিবেশ। পরিবেশের মধ্যে অনেকগুলি উপাদান নিয়ে এনভায়রনমেন্ট আসলে জড়িত। অনেকগুলি উপাদান নিয়ে এনভায়রনমেন্ট জড়িত। অনেকগুলি এনভায়রনমেন্ট, যেমন আমাদের, আমি যদি বলি যে মানে আমি যেমন যদি বলি যে বাসার এনভায়রনমেন্ট কেমন, বাসার এনভায়রনমেন্ট কেমন মানে বাসার সবাই মন মানসিকতা কেমন, চালচলন কেমন, কথাবার্তা কেমন, সবকিছু ঠিক আছে কিনা। আমি যদি পরিবেশটা এখন কেমন, পরিবেশ যদি বলি তাহলে পরিবেশের তাপমাত্রা আছে, তাপমাত্রা কত, আলো স্বল্পতা রয়েছে কিনা, সেটার একটা জিনিস আছে। তারপরে এখন ওয়েদারটা কি গরম না ঠান্ডা, সকল জিনিসের কম্বিনেশন একসাথে আসে এনভায়রনমেন্টে, যদি আমি ভিজিবল এনভায়রনমেন্টের কথা বলি। আর অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, অর্থাৎ এইটার হায়ারার্কিক্যাল, অর্থাৎ এটা ডেজিগনেশন, তারপরে হচ্ছে এটা কোন রুলস রেগুলেশনস ফলো করবে, সেটা সোশ্যাল ওয়েলফেয়ারে সেটার কতখানি গুরুত্ব আছে, সেটা এমপ্লয়ি মোটিভেশন এটা কতখানি কাজ করে, সেটা কাস্টমারের এমপ্লয়ীদের ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে এটা কতখানি হেল্প করে, সেটা
কনজিউমার যারা যারা ওই প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে তাদের জন্য প্রতিষ্ঠান কতখানি আন্তরিক সেটা, তাদের প্রাইসিং এর ক্ষেত্রে প্রতিষ্ঠান কতখানি আন্তরিক সেটা, কাস্টমারদেরকে প্রতিষ্ঠান কিভাবে কেয়ার করে সেটা। তাহলে একটা অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে একটা অর্গানাইজেশন শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ স্টার্টিং থেকে শেষ পর্যন্ত বিজনেস রান করা বা বিজনেস ইস্টাবলিশ করা, বিজনেস কন্টিনিউ করার জন্য যত ধরনের এলিমেন্টস জড়িত, সকল ধরনের এলিমেন্টসের সামষ্টিক রূপকে বলা হয় অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের প্রকারভেদ যদি আমি বলি, তাহলে অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের প্রকারভেদের ক্ষেত্রে প্রথমত, দ্য বিজনেস এনভায়রনমেন্ট ক্যান বি কমনলি ক্লাসিফাইড ইন্টু টু: ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্ট আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। এই চারটা কিন্তু আলাদা আলাদা পয়েন্ট আকারে ব্যাখ্যা আসতে পারে। ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে প্রতিষ্ঠানের ভিতরের এন্টিটিগুলি নিয়ে যে এনভায়রনমেন্ট, সেটাকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলে। এক্সটার্নাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানের বাহিরের বিভিন্ন রকমের এন্টিটির সাথে যে কাজ বা যেই করসপন্ডেন্স, সেটাকে বলা হয় এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে একটা আছে জেনারেল আর একটা আছে ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা এনভায়রনমেন্টের কি কি উপাদান বিদ্যমান সেগুলি দেখতে হবে, কারণ এগুলি পরীক্ষা আসে। ইন্টারনাল এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্টের এলিমেন্টস হচ্ছে, খেয়াল করে দেখেন, এগুলি পড়লেই আপনি বুঝবেন যে ইন্টারনাল ইনভেস্টমেন্ট। ওনার অ্যান্ড শেয়ার হোল্ডার, মালিক, শেয়ার হোল্ডার যারা ওই কোম্পানির শেয়ার কিনেছে তারা, বোর্ড অফ ডিরেক্টরস শেয়ার হোল্ডারদের মধ্য থেকে যারা কোম্পানি পরিচালনার দায়িত্ব নেয় তারা, এমপ্লয়ি, অর্গানাইজেশনাল কালচার, এটা কিন্তু ইন্টারনাল এনভায়রনমেন্ট। অর্গানাইজেশনাল কালচার, কারণ অর্গানাইজেশনাল কালচার তো আপনার নিজস্ব কালচার। যেমন আমাদের নিজেদের ক্ষেত্রে দেখি যে, যেমন একটা চিপ সিম্পল এক্সাম্পল বলি, ব্র্যাক ব্যাংক এবং ইবিএল তাদের এমপ্লয়ীদেরকে, এসআইবিএল অ্যাজ ওয়েল অ্যাজ, আমি যদি ভুল না করি, এমপ্লয়ীদেরকে একটা টাই দেয়, ছেলে এমপ্লয়ীদেরকে টাই। মানে আপনি যদি অফিসে চাকরি করেন তাহলে আপনি এই টাইটা পরবেন। ইট ইজ দ্য সিম্বল অফ কালচার ফর এসআইবিএল, ব্র্যাক ব্যাংক অথবা ইবিএল। আমি জানি না ট্রাস্ট ব্যাংকে আছে কিনা, আমি জানি না অন্য অন্য ব্যাংকে আছে কিনা, থাকতে পারে। বাট ব্র্যাক ব্যাংকের এই টাই, এসআইবিএল এর এই টাই, এসআইবিএল এর একটা লোগো দেওয়া আছে, এই টাইটা যদি আমি বলি যে আমাকে দেয়, যে আপনি পরেন, আপনি বলবেন যে না ভাইয়া আমি তো এসআইবিএল এ চাকরি করি না, এটা তো এসআইবিএল এর টাই, না এটা পরাটা ঠিক হবে না। সো এসআইবিএল এর টাই আসলে এসআইবিএল এর অর্গানাইজেশনাল কালচার এবং ডেফিনেটলি এটা ইন্টারনাল রিসোর্স অফ দ্য অর্গানাইজেশন। ওই প্রতিষ্ঠানের যত রিসোর্স আছে সকলেই হচ্ছে এদের ইন্টারনাল প্রতি এনভায়রনমেন্ট বা ইন্টারনাল এনভায়রনমেন্টের এলিমেন্টস। অর্গানাইজেশনাল ইমেজ বা গুডউইল, এটাও ইন্টারনাল। একটা প্রতিষ্ঠান খুব ভালো, একটা প্রতিষ্ঠান ভালো না, এটা তার অর্গানাইজেশনাল গোল। অর্গানাইজেশনাল গুডউইলটা অর্গানাইজেশনের একান্তই ব্যক্তিগত। হাউ? এই গুডউইল দিয়ে একটা প্রতিষ্ঠান লাখ লাখ টাকা ইনকাম করে। ফর এক্সাম্পল আড়ং, আড়ং-এর নাম শুনলে আপনি, আপনার ভিতরে একটা একটা পজিটিভ থিঙ্কিং কাজ করে। না, ওদের ওরা একটু প্রাইস বেশি রাখে, বাট ওদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো। ইউ হ্যাভ টু সে ইট। প্রিমিয়াম সুইটস, আমি জানি না, প্রিমিয়াম সুইটস, 1 কেজি মিষ্টির দাম 1200 টাকা, বাট ওই মিষ্টিটা আপনি খেলে মুখের মধ্যে লেগে থাকবে টেস্ট। মানে ওরা এত বোনাফাইড ওয়েতে ওরা ওই সুইটস গুলি তৈরি করে, দাম বেশি, বাট ওদের ব্র্যান্ডিং ভ্যালুটা অনেক বেশি। তার মানে দেখেন, আপনি যদি রিচ কোনো জায়গায় দেন, মানে ধনীদের, মানে একদম এর এলিট শ্রেণীর কথা বলেন, তাহলে সেই জায়গাটাতে প্রিমিয়াম সুইটসের যথেষ্ট কদর। অন্য সবগুলি বাদ দেই না কেন, কন্টিনেন্টালের হোটেলের কথা যদি বলেন, প্যান প্যাসিফিক, সোনারগা হোটেল, রেডিসন ব্লু, অন্য হোটেলগুলি চেয়ে এগুলি আলাদা কেন? সার্ভিস ইত্যাদি ইত্যাদির জন্য আলাদা, এগুলির প্রাইস বেশি, এগুলির গুডউইলও তো ভালো, গুডউইল ভালো, ইমেজ ভালো। তাহলে এক একটা রেস্টুরেন্ট, এক একটা রেস্টুরেন্ট তার পার্সোনাল গুডউইল দিয়ে চলে, এবং এটা একান্তই তার ব্যক্তিগত। সো আমার আসলে বোঝার কাজ হচ্ছে ওনার এবং শেয়ার হোল্ডার ইন্টারনাল এনভায়রনমেন্টের পার্ট, আপনি বুঝতে পারছেন কিনা? বোর্ড অফ ডিরেক্টর ইন্টারনাল এনভায়রনমেন্টের পার্ট, আপনি বুঝতে পারছেন কিনা? এমপ্লয়ি, কারণ এই পয়েন্টগুলি সব আপনি জানেন, বাট এটা যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটা আপনার মাথায় ক্যাচ করছে কিনা, এটা হচ্ছে আমাদের মেইন ইস্যুস। অর্গানাইজেশন কালচার, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ইস্যু। রিসোর্স অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনে যেই রিসোর্সগুলি কাজ করে তারা ইন্টারনাল এনভায়রনমেন্টের পার্ট। অর্গানাইজেশনাল ইমেজ, গুডউইল, এগুলি অর্গানাইজেশনাল ইমেজের পার্ট। সো 3, 6 এগুলি হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টের পার্ট। এগুলি ব্যাখ্যা দিয়েছে, এগুলি ব্যাখ্যাগুলি আমরা আর পড়বো না, কারণ আমরা ব্যাখ্যা কভার করে ফেলেছি। এক্সটার্নাল এনভায়রনমেন্টের কথা যদি বলি,
The external environment is typically divided into টু ক্যাটাগরিজ। এক্সটার্নাল এনভায়রনমেন্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট, এটা একটা পার্থক্য। সো আমরা প্রথমে একটা পার্থক্য পড়লাম ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্য। 2 নম্বরের পার্থক্য পড়ছি মাইক্রো এনভায়রনমেন্ট এবং ম্যাক্রো এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্য। মাইক্রো এবং ম্যাক্রো, মাইক্রো মানে প্রথম কথা এরা এক্সটার্নাল। আমি আগের যে উপাদানগুলির কথা বলেছি এগুলি সব ইন্টারনাল, আর এগুলি হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল উপাদানগুলির মধ্যে দুইটা উপাদানের কথা বলছি আমি। একটা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। মাইক্রো এনভায়রনমেন্ট মানে হচ্ছে আহ, যে সকল উপাদান ছোট 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 আকারে কন্ট্রিবিউট করে তাদেরকে বলা হয় মাইক্রো এনভায়রনমেন্ট। বাট এক্সটার্নাল এনভায়রনমেন্ট কিন্তু এগুলো কিন্তু ইন্টারনাল না। The microenvironment includes all those factors that have a direct impact of the activities of the organization because they are present in the immediate environment surrounding the organization. তারা ইন্টারনাল অর্গানাইজেশনের ঠিক বাহিরে ওতপ্রোতভাবে জড়িত থাকে। মাইক্রো এনভায়রনমেন্ট ইনক্লুডস কাস্টমার, কাস্টমার হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্টের উপাদান। কম্পিটিটর, সাপ্লায়ার, পাবলিক অ্যান্ড ইন্টারমিডিয়েরিস, এরা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্টের উপাদান। কাস্টমার, আপনার ব্যাংকে যে ইন্ডিভিজুয়াল কাস্টমার, এটা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্টের উপাদান। আপনার কম্পিটিটর যারা, তারা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্টের উপাদান। সাপ্লায়ার যারা আপনার বিভিন্ন প্রোডাক্ট যারা দেয়, তারা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্টের উপাদান। পাবলিক যারা আপনার সমালোচনা করে, তারা সেগুলি হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্টের পার্ট। ম্যাক্রো এনভায়রনমেন্ট, ম্যাক্রো, ম্যাক্রো মানে হচ্ছে সামষ্টিক, হলিস্টিক, যেটা গভর্নমেন্ট, পলিটিক্যাল ইস্যুস, ডেমোগ্রাফি, সোশ্যাল কালচারাল লোকেশন, টেকনোলজি এবং গ্লোবাল এনভায়রনমেন্টের সাথে জড়িত, সেগুলো হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। গ্লোবাল এনভায়রনমেন্টের সাথে জড়িত আছেন আমাদের অনেক কিছু। গ্লোবাল এনভায়রনমেন্টের সাথে জড়িত আছে আমাদের যে ডিসলাইন দেখি, ইউএস এর খবর দেখি, ওয়ার্ল্ড কাপ এখন দেখতে পাচ্ছি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপ যদি ডিশ লাইনটা বন্ধ হয়ে যায় আমি ওয়ার্ল্ড কাপ দেখতে পারবো? না, দেখতে পারবো না। উম, ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিচ্ছে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি ডিশ বন্ধ থাকে আমি কি এটা দেখতে পারবো? না, আমি এটা দেখতে পারবো না। সো এই এই মাইক্রো এনভায়রনমেন্টের ইস্যুসগুলি একজন ব্যক্তিগত, বাট ম্যাক্রো এনভায়রনমেন্টের ইস্যুসগুলি সামষ্টিক ওয়েতে থাকে। মাইক্রো এবং ম্যাক্রো এনভায়রনমেন্ট আমার মনে হয় সবাই ক্লিয়ার। এবং এটার ক্ষেত্রে যদি মনে করেন যে ছোট ছোট এক্সাম্পল মনে করেন দিতে হয়, এক্সাম্পলটা মাথায় রাখলে আপনার জন্য ইজিয়ার হবে, পরে পার্থক্য পড়তে সুবিধা হবে। কাস্টমার কম্পিটিটরটা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্টের পার্থক্য। আর ম্যাক্রো এনভায়রনমেন্টের পার্থক্য, ম্যাক্রো এনভায়রনমেন্টের উপাদানগুলি হচ্ছে জাতীয় পর্যায়ে যে উপাদানগুলি জড়িত, যেমন পলিটিক্যাল ইস্যুস, ইকোনমিক গ্রোথ, ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, এগুলি সব ম্যাক্রো এনভায়রনমেন্ট। মাইক্রো এনভায়রনমেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল। ওকে। এক্সটার্নাল এনভায়রনমেন্টের এক্সটার্নাল এনভায়রনমেন্টের এক্সটার্নাল এনভায়রনমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, মাইক্রো এবং ম্যাক্রো। এক্সটার্নাল এনভায়রনমেন্টে সাধারণত দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে টাস্ক বা ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট। জেনারেল এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? জেনারেল এনভায়রনমেন্ট মানে হচ্ছে সাধারণ আনুষঙ্গিক, বাইরের যে সকল আনুষঙ্গিক উপাদানগুলি বিজনেস বিহেভিয়ারে প্রভাব ফেলে, সেগুলো যেমন পলিটিক্যাল ফ্যাক্টর, ইকোনমিক্যাল ফ্যাক্টর, সব হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট। সোশিও কালচারাল ফ্যাক্টর যদি আমি পলিটিক্যাল ফ্যাক্টর, আমার মনে হয় এটা ব্যাখ্যা করার কিছু নাই। ইকোনমিক ফ্যাক্টর, এটাও ব্যাখ্যা করার কিছু নাই। ইকোনমিক ফ্যাক্টর হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে যদি তেলের দাম বাড়ে আমাদের দেশেও তেলের দাম বাড়বে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে আমাদের এখানে তেলের দাম কমবে, কথা, কিন্তু কমে কিনা এটা শিওর না, বাট একটু হইলেও কমে, মানে কমে। ইকোনমিক ফ্যাক্টর এটা। সোশিও কালচারাল ফ্যাক্টর হচ্ছে আমাদের কালচারাল হেরিটেজের উপর বেস করে কিছু এনভায়রনমেন্ট চেঞ্জ হয়। যেমন রমজান মাস আসলে খেজুরের চাহিদা বাড়ে, জামা কাপড়ের চাহিদা বাড়ে, কারণ নতুন ঈদের জন্য নতুন ড্রেস কিনে, নতুন ড্রেস কেনার ইস্যুতে ক্লিয়ার হয়। সোশিও কালচারাল ফ্যাক্টরগুলি কভার করে। টেকনোলজিক্যাল ফ্যাক্টর, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভূমিকা পালন করে। এখন আগে ছিল, আগে তো আমরা চিঠি দিয়ে যোগাযোগ করতাম, এখন চিঠি নাই, এখন একজন আরেকজনকে চিনে না। আমি যদি বলি যে আমি চিঠি দিব, আপনি তার অ্যান্সার দিবেন, ও প্রথমে আপনার বলবে বেটা কি পাগল নাকি, মোবাইল দিয়ে কথা বলে তো খোঁজ খবর নিতে পারে, আবার চিঠি দিবে। সো টেকনোলজিক্যাল ফ্যাক্টরগুলিও এনভায়রনমেন্টকে প্রতিনিয়ত পরিবর্তন করে, গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। আপনি চিন্তা করেন একটা সময় মোবাইল
কেউ তখন হেডফোন দিয়ে গান শুনবে এটা কিন্তু ইমাজিন করে নাই, ফোনে কথা বলতো। হেডফোন আসছে, হেডফোন দুইটা তার দিয়ে মাথায় দিয়ে, এটা হলো ভালো কথা। এইটাও শেষ হলো, তারপরে আসলো না যে না তার লাগবে না, তার ছাড়া আনো, শুধু হেডফোন দুইটা লিঙ্ক থাকবে। ওকে, তারপরে আসছে না সেন্সর থাকবে, তারপরে ঘড়িতে অ্যাড করো, তারপরে এটাতে অ্যাড করো, মানে গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। আর এই টেকনোলজিক্যাল ফ্যাক্টরগুলি আমাদের এনভায়রনমেন্টকেও প্রতিনিয়ত চেঞ্জ করছে। লিগ্যাল ফ্যাক্টর, লিগ্যাল ফ্যাক্টর কি কিছু লিগ্যাল ফ্যাক্টর, এই হাবট নাবট আলহামদুলিল্লাহ দেখতেছি ঘটনা, তাজুল ইসলামকে রাখা না রাখা দেখতেছি ঘটনা চলতেছে। অথবা লিগ্যাল অন্যান্য ফ্যাক্টর, মানে লিগ্যাল ফ্যাক্টর মানে আমি বলছি কনসিকুয়েন্সলি এবং ড্রামাটিক্যালি লিগ্যাল ফ্যাক্টরটা ইকোনমিকে কিভাবে পরিবর্তন করে দেয়। লিগ্যাল পোস্টগুলি, লিগ্যাল ইস্যুসগুলি ড্রামাটিক্যালি এনভায়রনমেন্টটাকে কিভাবে পরিবর্তন করে দেয়। লিগ্যাল ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যাচারাল বা ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ন্যাচারাল ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে ঝড়, ভূমিকম্প ইত্যাদি। ডেমোগ্রাফিক্যাল ফ্যাক্টর, প্রত্যেকটার সাথে আমি যেমন একটা একটা এক্সাম্পল বলছি, আপনি প্রত্যেকটার সাথে একটা একটা এক্সাম্পল একটু মাথায় রাখলে আপনার জন্য এটা মানে পড়তে সুবিধা হবে। ডেমোগ্রাফিক্যাল ফ্যাক্টর, ডেমোগ্রাফিক্যাল ফ্যাক্টর মানে হচ্ছে ভৌগোলিক ফ্যাক্টর। ভৌগোলিক ফ্যাক্টরের ক্ষেত্রে যদি আমি বলি, জনসংখ্যা কম বেশি থাকাটা ভৌগোলিক ফ্যাক্টরের একটা উপাদান। জাপানে, চায়নাতে জনসংখ্যা কম, জনসংখ্যা বৃদ্ধির হার কম, আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। আমাদের তুলনায় মায়ানমার থেকে যে আমাদের একটা গোষ্ঠী আসছে, এটার নাম কি, রোহিঙ্গা। রোহিঙ্গা, আমাদের তুলনায় রোহিঙ্গা অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। কারণ ডেমোগ্রাফিক, এটা হচ্ছে ডেমোগ্রাফিক্যাল ফ্যাক্টর। এখানে আসলে কি হয়, এখানে তারা বেশি সময় অলস থাকে, তারা হচ্ছে কাজকর্ম তাদের পরিমাণ তাদের কম থাকে, অথবা তাদের অন্যান্য কাজকর্মে তাদের ব্যস্ততা কম থাকে, তার জন্য সেখানে সন্তান জন্মদানের রেশিওটা বেশি। এটা ডেমোগ্রাফিক্যাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ইন্টারন্যাশনাল ফ্যাক্টর, আন্তর্জাতিক ফ্যাক্টর, আন্তর্জাতিক বিভিন্ন নিয়ম নীতি আমাদের এনভায়রনমেন্টের উপর, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলে। উপরে যে আটটা উপাদান পড়লাম, সকল উপাদান হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট বেস, জেনারেল। এগুলির সাথে কোনোটা কাজ বেস উপাদান না। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টস অফ দ্য ইন্ডাস্ট্রি অর টাস্ক এনভায়রনমেন্ট। সাপ্লায়ার, এটা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট, কারণ ওর সাথে আপনার কোনো না কোনো কাজ জড়িত। ইন্টারন্যাশনাল ফ্যাক্টরি কিন্তু আপনার সাথে কাজ জড়িত না। ডেমোগ্রাফিক্যাল বা ন্যাচারাল রেজিস্টার, এখানে কিন্তু আপনার সাথে কাজ জড়িত না। টেকনোলজিক্যাল ফ্যাক্টর কাজ জড়িত না। এটা একটা সিস্টেম ইমপ্লিমেন্ট হলে অন্যরাও সেটা অ্যাপ্লাই করে ফেলে। এইগুলিতে, এই জন্য এগুলি কাজ ওরিয়েন্টেড না। তারপরে যদি প্রথম দিকের কথা বলি, পলিটিক্যাল ফ্যাক্টর, মানে পলিটিক্স আপনাকে বলে নাই যে এটা করে দিতে। কি হচ্ছে, চাঁদা নিচ্ছে, পঞ্চগড় থেকে গুডস আসবে ঢাকায়, পলিটিক্স আপনাকে বলে নাই, পলিটিক্যাল ফ্যাক্টর মানে পলিটিক্স বা পলিটিশিয়ানরা আপনাকে বলে না আপনার পণ্যের দাম বাড়ান। পলিটিশিয়ানরা কি করেছে, পলিটিশিয়ানরা করেছে যে এই পঞ্চগড় থেকে ঢাকায় প্রোডাক্ট আসতে 4 জায়গায় চাঁদা দিতে হয়। 4 জায়গায়, আগে চাঁদা দিতে হতো এক জায়গায়, এখন চাঁদা দিতে হয় 4 জায়গায়। তো যিনি প্রোডাকশন গুডস নিয়ে আসছেন তিনি চিন্তা করলেন 4টা জায়গায় চাঁদা দিতে হয়, এটা তো আমি আমার টাকা দিব কেন, এটা জনগণের টাকা দিব, সুতরাং 1 কেজি লাউ আমি, বা একটা লাউ আমার আনতে খরচ হয় 20 টাকা, এখন 4 জায়গায় চাঁদা দেওয়ার কারণে এটা দাম হয়ে গিয়ে খরচ পড়ে গেছে 34 টাকা, আমি আমার প্রফিট অ্যাড করে আমি এই টাকাটা এখানে অ্যাড করে দিব। সো পলিটিক্যাল ফ্যাক্টর কিন্তু আপনাকে মানে ডেস্ক টু ডেস্ক আপনার হাতের সাথে কাজের সম্পর্ক না, এটা একটা ফ্যাক্টর, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যায় যেটার কারণে আপনি দাম বেশি নিতে বাধ্য হচ্ছেন। বাট যে এনভায়রনমেন্টগুলি টাস্ক রিলেটেড, সেগুলি কিন্তু ওরকম না, সেগুলি সরাসরি কাজ করে আপনার সাথে, যেমন সাপ্লায়ার আপনাকে গুড সাপ্লাই দেয়, কাস্টমার আপনার সার্ভিস নেয়, কম্পিটিটর যারা আপনার কম্পিটিটর, যারা যারা আপনার কম্পিটিটর, রেগুলেটর, তারপরে হচ্ছে সাবস্টিটিউশনাল প্রোডাক্ট, আপনার সাবস্টিটিউশনাল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলিও কিন্তু আপনার প্রোডাকশনের এনভায়রনমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন দুইটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি বললাম যে সে দুইটা সাবান, একটা লাক্স আর একটা হচ্ছে ম্যারিল। ম্যারিলের সাবান ড্রামাটিক্যালি প্রাইস কমিয়ে দিয়েছে, লাক্স সাবান অটোমেটিক চিন্তা করবো এটার দাম এত কমিয়েছে, আমরা একটু দাম কমালে আমাদের প্রোডাক্টটা মার্কেটে সেল করা যাবে না। এটা হচ্ছে সাবস্টিটিউশনাল প্রোডাক্টের ভূমিকা। সাবস্টিটিউশনাল প্রোডাক্টস। স্ট্র্যাটেজিক পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে পরিকল্পনা প্রণয়নে
যারা আপনার সাথে কাজ করে তাদের অ্যাক্টিভিটিস হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারে অ্যাড হয়। তাহলে ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের পার্থক্য বলছি এখানে গেলে আমরা সব জানি। এগুলি পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি ডিসকাশন থেকে আমরা যা বুঝেছি, এটা হচ্ছে অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। খুব ইম্পর্টেন্ট কথা, 1 মিনিট, এখনকার যে 1 মিনিট বলছি। অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট বলতে কি বোঝায় পড়েছি প্রথম। অর্গানাইজেশন এনভায়রনমেন্টের দুইটা উপাদান আছে। অর্গানাইজেশন এনভায়রনমেন্টের ক্ষেত্রে দুইটা উপাদান ছিল, সেই দুইটা উপাদান আমরা আলোচনা করেছিলাম। সেই দুইটা উপাদান, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা পয়েন্ট মার্চ করা যাবে না। ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্টে কি কি থাকে, অর্গানাইজেশনের ভিতরে জিনিস। এক্সটার্নাল এনভায়রনমেন্টে কি কি থাকে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। এক্সটার্নাল এনভায়রনমেন্ট, তারপরে ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের যদি মধ্যে যদি পার্থক্য আসে পারবো। এক্সটার্নাল এনভায়রনমেন্টকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় ইনিশিয়ালি, মানে পোর্শন অনুযায়ী, সেকশন অনুযায়ী। সেই দুইটা ভাগ হচ্ছে, একটা মাইক্রো এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। সেটাও আমরা আলোচনা করেছি। মাইক্রো এনভায়রনমেন্ট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা নিয়ে যেটা আলোচনা করে, আর ম্যাক্রো এনভায়রনমেন্ট হচ্ছে বড় জায়গাগুলি নিয়ে যেটা আলোচনা করে সেটা। এক্সটার্নাল এনভায়রনমেন্টকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট। জেনারেল এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে সকল এনভায়রনমেন্ট শুধুমাত্র জেনারেল পার্সপেক্টিভে কাজ করে। এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ডেফিনেটলি এক্সটার্নাল এনভায়রনমেন্ট জেনারেল পার্সপেক্টিভে কাজ করে, অর্থাৎ যারা সরাসরি প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টের উপর প্রভাব বিস্তার করে না, কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে প্রোডাক্ট এনভায়রনমেন্টের উপর প্রভাব বিস্তার করে, তাদেরকে জেনারেল এনভায়রনমেন্ট বলা হয়। ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট বা টাস্ক এনভায়রনমেন্ট হচ্ছে যে সকল এনভায়রনমেন্ট, ডেফিনেটলি দে আর এক্সটার্নাল, অর্গানাইজেশনের সাথে ওতপ্রোতভাবে গিভ অ্যান্ড টেক কাজের সাথে জড়িত হয়, তাদেরকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। এতটুকু পর্যন্ত আমরা শেষ করেছি। এর সাথে আরো দুইটা নতুন জিনিস অ্যাড হবে। সেই দুইটা নতুন জিনিস হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশন, পার্থক্যের জন্য যে এটা বেস্ট, বেস্ট, বেস্ট। ফর্মাল অর্গানাইজেশন, ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশন মানে হচ্ছে যে অর্গানাইজেশনের নিয়ম নীতি, রেগুলেশনস, পলিসি, প্রসিডিওর, সকল কিছু একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে হয়, নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে হয়। ইনফর্মাল অর্গানাইজেশনে নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে কোনো কিছু হয় না, সেটা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল এবং ইনফর্মাল দুইটা ইভেন্টের কথা বলি। আপনারা 4 ফ্রেন্ড ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, যে 4 বন্ধু, একটা ফ্রেন্ড নতুন গাড়ি কিনেছে, বলো যে চলো না, চলো আমরা 4জন ঘুরে আসি। কোথায় ঘুরে আসবো? আমরা সুন্দরবন গিয়ে ঘুরে আসি। ইট ইজ ইনফর্মাল অর্গানাইজেশনাল প্ল্যান, কারণ আমরা 4জন মিলে 4জন স্ক্যাটার ডিসিশন নিয়ে নিচ্ছি। এবার প্রতিষ্ঠান থেকে আপনারা জানেন অ্যানুয়াল পিকনিক বলতে একটা পিকনিক হয়, অনেক প্রতিষ্ঠানই করে, অনেক অর্গানাইজেশন করে। তো অ্যানুয়াল পিকনিকের অর্গানাইজেশন থেকে যে প্ল্যানটা ডিস্ট্রিবিউট করে, দুইটাই পিকনিক, ফার্স্ট ওয়ান ইজ অলসো পিকনিক। বাট প্রথম যে পিকনিকের কথা বলছি, 4 বন্ধু গেলাম, প্রাইভেট কার দিয়ে গেলাম, তারপরে যাত্রাবাড়িতে গিয়ে থেমে চা খেলাম, তারপরে ময়মনসিংহ নারায়ণগঞ্জের উপর দিয়ে যাওয়ার সময় জানি নারায়ণগঞ্জের মধ্যে একটা খাবার আছে খুব ইম্পর্টেন্ট, ওই দিক দিয়ে একটু ঘুরে খেয়ে গেলাম। তারপরে কুমিল্লাতে গিয়ে এই রেস্টুরেন্টটা ভালো, ওখানে থামলাম। ওই রেস্টুরেন্টে থামার পরে আবার মনে হলো যে না, ওই জায়গা থেকে একটু এটা খাওয়া দরকার, খেলাম। কক্সবাজার যাওয়ার পরে এক বন্ধু বললো এই রেস্টুরেন্টে থাকবো, ও ওখানে থাকবে। ঠিক আছে, 4জন 4 জায়গায় থাকলাম, অথবা 4জন এক জায়গায় থাকলাম। এক একজন এক এক সময় নাস্তা খেতে গেলাম, কোনো সমস্যা নেই। অল আর ইনক্লুডেড ইন ইনফর্মাল প্রসেস। বাট আপনি যদি আপনার ব্যাংকের পিকনিকের কথা বলেন, এটা কিন্তু ইনফর্মাল হওয়ার কোনো সুযোগ নেই। আপনি গাড়ি দিয়ে যান, উনি বাসে যাবেন, আপনি এটা খাবেন, উনি ওইটা খাবে, আপনি এখানে থামবেন, উনি ওটা করবেন না। ওটার একটা ডেকোরাম আছে। আমি আসলে ডেকোরামটাকে হাইলাইট করার চেষ্টা করছি। ফর্মাল অর্গানাইজেশন অলওয়েজ ফলো এ ডেকোরাম হুইচ ইজ অথরাইজড, মানে এটা কোনো নির্দিষ্ট নিয়ম, কোনো নির্দিষ্ট পলিসি, কোনো অথরিটি দ্বারা অ্যাপ্রুভড হইতে হয়। কি জন্য দেখেন ফর্মাল অর্গানাইজেশন লিখছে, হায়ার হায়ারার্কি অফ অথরিটি, হায়ারার্কি অফ ফ্রেন্ডস, ডিভিশন অফ লেবার, ডিভিশন ইনটু ক্লিকস, ফর্মালাইজেশন, ইনফর্মাল নর্মস অ্যান্ড প্রসিডিউর, ইম্পার্সোনালি পার্সোনাল রিলেশন, ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন, ফর্মাল লিডারশিপ, ইনফর্মাল লিডারশিপ। ফর্মাল এবং ইনফর্মালের পার্থক্যটা আমরা বুঝতে পারছি। ফর্মাল হচ্ছে যেটা নির্দিষ্ট নিয়ম নীতির অনুযায়ী চলে, ইনফর্মাল হচ্ছে যেটা নির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী চলে না। এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা শেষ, 1 নম্বর প্রশ্ন। এবার আমরা একটু
রিকভারি করব। রিকভারিটা আপনাদের মানে রিকভারি করবো একটু ইউনিক, খুব ইন্টারেস্টিং মোডে। আমি এখন পর্যন্ত 8 ধরনের এনভায়রনমেন্টের নাম বলেছি মুখ দিয়ে। একটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট, ওয়ান। দুইটা পড়েছি এক্সটার্নাল এনভায়রনমেন্ট। 3 নম্বরে বলেছি মাইক্রো এনভায়রনমেন্ট। 4 নম্বরে বলেছি ম্যাক্রো এনভায়রনমেন্ট। 5 নম্বরে বলেছি জেনারেল এনভায়রনমেন্ট। 6 নম্বরে বলেছি ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট। 7 নম্বরে বলেছি ফর্মাল এনভায়রনমেন্ট। আর 8 নম্বরে বলেছি ইনফর্মাল এনভায়রনমেন্ট। ইনফর্মাল এনভায়রনমেন্ট। আমার প্রশ্ন, এই দুইটার মধ্যে পার্থক্য হতে পারে, দেখেন একদম ভেঙে ভেঙে বলছি, তারপরও মানে ক্লাস করলে কত গুরুত্ব পাওয়া যায়। এটা ডিফারেন্স আসবে, আসতে পারে। এটা ডিফারেন্স আসতে পারে। এটা ডিফারেন্স আসতে পারে। এটা ডিফারেন্স আসতে পারে। 4টা পার্থক্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই 8 রকম এনভায়রনমেন্টের 8টা এক্সাম্পল আপনারা বলবেন। যে কোনো একজন, যে কোনো একজন, যে কোনো একজন একটার সাথে একটা করে বললেই হবে। এই 8টা এনভায়রনমেন্টই আপনি মাথায়, সবাই একজন বললে অন্যরা শুনবেন। এই 8টা উদাহরণ যদি আপনি ঠিকঠাকভাবে মাথায় রাখতে পারেন, পরীক্ষার হলে আপনি চাইলে নিজের মতো করে বানায় লিখতে পারবেন। নিজের মতো করে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রথম, ইন্টারনাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্ট, একটা এক্সাম্পল বলেন। ইন্টারনাল এনভায়রনমেন্টের একটা এক্সাম্পল বলেন, কেউ একজন, শুনি। স্যার, শেয়ার হোল্ডার, বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ শেয়ার তারপর হোল্ডার, এমপ্লয়ি। শেয়ার এমপ্লয়ি। হোল্ডার, বোর্ড অফ ডিরেক্টরস, অল আর ওকে। কারণ আমরা জেনারেল, জেনারেল পাবলিক, আমরা শুধু এটা যদি চিন্তা করি, এমপ্লয়ি যদি মাথায় রাখি কারো কোনো অসুবিধা আছে? এটার জন্য নাম দিলাম এমপ্লয়ি। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এমপ্লয়ি বুঝতে পেরেছি সবাই? আমি জিজ্ঞেস করবো কিন্তু আবার একটু পরে, আমি যেটা বলছি এবার এটা বলবেন। 2 নম্বর, এক্সটার্নাল এনভায়রনমেন্টের একটা এক্সাম্পল বলেন। এক্সটার্নাল এনভায়রনমেন্টের কম্পিটিটর হতে পারে। কম্পিটিটর। কম্পিটিটর হতে পারে, এটা আমি নিতে পারি। কম্পিটিটর হতে পারে, কম্পিটিটর ইজ দ্য বেস্ট। বাট আরেকটু সুন্দর করে গভর্নমেন্ট যদি, গভর্নমেন্ট অর্গানাইজেশন বা গভর্নমেন্ট এজেন্সি বা গভর্নমেন্ট রিলেটেড যে ইয়েগুলো আছে। ওকে ওকে, ভেরি গুড। কিন্তু আমি একদম নিয়ার নিব, যেটা আমার মাথায় সবসময় থাকবে। অল অ্যান্সার ইজ ওকে। আমি এক্সটার্নাল এনভায়রনমেন্টে নিব কাস্টমার। ঠিক আছে কিনা আমার কথা? কাস্টমার, আমি হাজার হাজার কাস্টমার ডিল করি, কিন্তু আমি কখনোই জানি না কোন কাস্টমার কি দিয়ে ভাত খেয়ে আসছে। আমি জানি না কোন কাস্টমারের মানে কি স্ট্যাটাস কি, কোনটা কি, এটা আমি জানি না, বাট আমি হাজার হাজার সার্ভিস দিই। সো এক্সটার্নাল এনভায়রনমেন্টে আমি রুল অফ থাম এক্সাম্পল হিসেবে কাস্টমারকে সিলেক্ট করব, কাস্টমার। এবার আসি ম্যাক্রো অ্যান্ড মাইক্রো এনভায়রনমেন্ট। ম্যাক্রো এনভায়রনমেন্ট মানে হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের যে আচরণটা ম্যাক্রো, একজন ব্যক্তির যে আচরণ, ব্যক্তিগত আচরণ। আর মাইক্রো হচ্ছে টোটাল ইকোনমির আচরণ। টোটাল ইকোনমির আচরণটাকে আমি যদি নেই ইনফ্লেশন, সবাই কি ক্লিয়ার? ইনফ্লেশন নেব। ইনফ্লেশন পুরো দেশের মুদ্রাস্ফীতির স্ট্রাকচারটা বোঝায়, পুরো দেশের মুদ্রাস্ফীতির স্ট্রাকচারটা বোঝায়। আর যদি ম্যাক্রো লেভেলে চিন্তা করি, তাহলে এইটার এক্সাম্পলটাও কাস্টমার নিতে পারি। কাস্টমার, সাপ্লায়ার এবং কম্পিটিটর ম্যাক্রোরও এক্সাম্পল, এক্সটার্নালেরও এক্সাম্পল। আচ্ছা, তাহলে এখানে চাইলে কাস্টমার, চাইলে কম্পিটিটর, চাইলে সাপ্লায়ার আপনি বলতে পারেন। এটা কাভার অফ হলো। 7 আর 8-এর ক্ষেত্রে আমরা ফর্মালের ক্ষেত্রে বললাম যে অর্গানাইজেশনাল পিকনিক, আর ইনফর্মালের ক্ষেত্রে বললাম পার্সোনাল পিকনিক। আমরা পার্সোনালি যেই মানে পিকনিকে যাই সেটার কথা যদি বলি, সেটা কাভার অফ হলো। জেনারেল এবং ইন্ডাস্ট্রি বা টাস্ক বেস। জেনারেল হচ্ছে যেটা জেনারেল ইফেক্ট ফেলে, এটার এক্সাম্পল বলছি পলিটিক্যাল ইস্যু। আর ইন্ডাস্ট্রি বা টাস্ক বেস ইস্যু যেটা ছিল, ইন্ডাস্ট্রি বা টাস্ক বেস ইস্যু যেটা ছিল, যেটার সাথে সরাসরি আপনার ইনভলভমেন্ট জড়িত, সেটা হচ্ছে আমি বলেছি এখানে সাপ্লায়ার। কারণ সাপ্লায়ার আপনার আপনার প্রতিষ্ঠানে প্রোডাকশন মানে প্রোডাকশন দেয়, গুডস দেয়, দেওয়ার কারণে আপনি সেই জায়গা থেকে লাভবান হন বা সেখান থেকে কাজ করেন। বলেন তো এই 8টা জিনিস বুঝতে এক্সাম্পল সহ কারো কোনো অসুবিধা আছে? কারো?
আমরা কিন্তু 20 মার্কস কভার করছি, কিন্তু এই ছোট্ট মনে করছেন যে ভাইয়া 20 মিনিট তো সোজা সোজা ভাষায় কি কি জানি বলছে, 20 মার্কস অলরেডি শেষ। মানে আমাদের এক্সাম্পলগুলি মাথায় রেখে এই 8টা এনভায়রনমেন্ট যিনি সুন্দর করে মাথায় সেট আপ করতে পারবেন, হি অর শি উইল অবটেন 20 মার্কস ইন ইউর নেক্সট এক্সাম, বিলিভ মি। আমরা যাব পরের প্রশ্নে, আর এটা আমাদের জন্য ইজি, আর ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন, শুধু পড়লে হবে। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, প্লিজ আপনারা বাংলায় লিখতে গেলে কিন্তু আমাদের এই ট্রেনটা হারিয়ে ফেলবেন। হ্যাঁ, বাংলায় যদি কেউ লিখতে চান আর কি, নিষেধ করবো না, বাট আপনারা এই ট্রেনটা হারিয়ে ফেলবেন। বাট ইংরেজিতে লিখতে গেলে এই ট্রেনটা থাকবে, এই ট্রেনটার উপর বেস করে লিখলেই আপনি দেখবেন পরীক্ষায় ইউ শুড বি টেক গুড মার্কস ইনশাল্লাহ। 2 নম্বর, তাহলে প্রথমটা, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট নিয়ে আপনি একটা সামারি নিজের মতো করে সেট করতে পারবেন কিনা, আপনি বলবেন যে ভাই আমি পড়ার পর এটা পারবো, কোনো সমস্যা নাই। 2 নম্বর প্রশ্ন আমরা পড়ছি, হোয়াট ইজ অর্গানাইজেশনাল ক্লাইমেট? How should organizational climate should be created? Should be created. অর্গানাইজেশনাল ক্লাইমেট বলতে কি বোঝায়? অর্গানাইজেশনাল ক্লাইমেট বলতে ক্লাইমেট বলতে কি বোঝায়? আজকে তো ফ্রাইডে না? আচ্ছা, অর্গানাইজেশনাল অর্গানাইজেশনাল ক্লাইমেট মানে ক্লাইমেট মানে পরিবেশ, মানে হচ্ছে এনভায়রনমেন্ট। পরিবেশের সাথে এইটা অনেক জায়গায় আমরা নিজেরা একটু ঘোল পাকায় ফেলি যে ক্লাইমেটের সাথে এটার আসলে সম্পর্ক কি। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, যদি বাংলায় আমি যেটাকে বলি, আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। সাধারণ যদি দুইটার মধ্যে আমি পার্থক্য ক্রিয়েট করতে চাই যে এনভায়রনমেন্ট আর ক্লাইমেটের মধ্যে কোনো পার্থক্য আছে, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেটের মধ্যে পার্থক্য আছে, ইয়েস। এনভায়রনমেন্ট এবং ক্লাইমেটের মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণত ক্লাইমেট সাধারণত, এনভায়রনমেন্ট পুরো জীব জড় অজীব সজীব সকল উপাদান নিয়ে কাজ করে। আর ক্লাইমেট বা জলবায়ু, মানে জলবায়ু বলা হচ্ছে আর কি, ইংরেজিতে জলবায়ু মানে বাংলাতে আমরা জলবায়ু বলি। আহ এইটা আসলে শুধুমাত্র একটা ওই এনভায়রনমেন্টের একটা পার্টকে ডিল করায়। পরিবেশের মধ্যে আমি পরিবেশের মধ্যে আমি বলি যে শীতকাল, কুয়াশা পড়ছে, 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সূর্য উঠতে এতটা সময় লাগে, রাতে অনেক কুয়াশা পড়ে, গরম ড্রেস পরতে হয়, এগুলি সব এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। আর যদি ক্লাইমেটের মধ্যে আসি, তখন আমি শুধু স্ট্রেট ফরওয়ার্ড বলি যে আজকে পরিবেশের তাপমাত্রা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, এবং এই পরিবেশটা কিছুটা নাতিশীতোষ্ণ পরিবেশ। সো ইট ইজ কল্ড ক্লাইমেট। মানে আমি আসলে, আমরা আমরা নর্মাল জেনারেল সেন্স থেকে যাচ্ছি, আমি এবার আমার অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে যদি বলি, ক্লাইমেট হচ্ছে এমন কিছু উপাদানের সমষ্টি যেই উপাদানগুলি কখনো কখনো লাইভ উপাদান হয় না, অর্থাৎ জীবিত উপাদান থাকে না। এই সকল উপাদান হচ্ছে এই সকল উপাদান হচ্ছে সাধারণত ইনার কিছু মেকানিজম, যে ইনার মেকানিজমটা আপনার পরিবেশটাকে প্রতিষ্ঠানের অনুকূলে দাঁড় করাতে সাহায্য করে। আপনার ইনার, আমরা 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 একটা সময় বলি না, আপনি ধরেন ব্যাংক সুইচ করতে গেলে, প্রথমে ধরেন আমি একটা ব্যাংক সুইচ করতে গেলাম, আমি একটা ব্যাংক সুইচ করব। তা আমি যে ব্যাংকে যাব, আমার ব্যাংকে পরিচিত লোক আছে, আমি তাকে জিজ্ঞেস করি যে, মানে আমি কম্পেয়ার করার চেষ্টা করি আমার এখানকার সাথে ওইখানকার আসলে পার্থক্য কি। ওরা ওখানে বলে যে আমাদের এখানে তো অ্যানুয়াল বোনাস দেয় না, আমাদের এখানে বেসিকের স্ট্রাকচার এরকম, আমাদের ওখানে এরকম, আমাদের ওখানে এরকম, আমাদের এখানে এরকম। এই এইগুলিকে বলা হয়
ক্লাইমেট, আমি আসলে ওই ওদের ওদের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করছি, হিডেন স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করছি। কোনো একটা প্রতিষ্ঠানের আউটপুটটাকে ফ্লারিশ করার জন্য হিডেন যে সকল উপাদান ভূমিকা পালন করে সেই সকল উপাদানগুলিকে বলা হয়, সেই সকল উপাদানের সমষ্টিকে বলা হয় অর্গানাইজেশনাল ক্লাইমেট। খেয়াল করে দেখেন, অর্গানাইজেশনাল ক্লাইমেটের কয়েকটা উপাদানের কথা বলছে। প্রথমে ফ্লেক্সিবিলিটি। ভাই এখানে আসেন, এখানে চাকরি বাকরি খুব ফ্লেক্সিবল, আপনার কেউ চাপাচাপি করবে না, আপনি আপনার মতো করে কাজ শেষ করবেন, কোনো লোড নাই। রেসপন্সিবিলিটি, আপনার রেসপন্সিবিলিটিটাকে প্রায়োরিটি দেওয়া হবে। স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড মানের অর্গানাইজেশন, বিলো স্ট্যান্ডার্ড জিনিস এখানে অ্যাডজাস্ট করা হয় না। রিওয়ার্ডস, প্রপার ওয়েতে আপনাকে রিওয়ার্ডস দেওয়া হয়। ক্লারিটি অ্যান্ড টিম কমিটমেন্ট, না আর আলু সিদ্ধ দিয়া ফালাও। টিম কমিটমেন্ট হিসেবে কাজ করে, টিমের কমিটমেন্ট হিসেবে কাজ করে, টিম টিম হিসেবে কাজ করে, টিম হিসেবে কাজ করলে সেখান থেকে আপনি রিওয়ার্ড পাবেন। সো ফ্লেক্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, স্ট্যান্ডার্ডস, রিওয়ার্ডস, ক্লারিটি, দিস 5 পয়েন্টস অল আর ইনভিজিবল, দেখা যায় না। ফ্লেক্সিবিলিটি কি দেখা যায়, সাদা না কালো বোঝা যায়? না। বলার সাথে সাথে কিন্তু আপনি মাইন্ডে সেট করে ফেলেছেন, ও ফ্লেক্সিবিলিটি, ভেরি গুড। আপনাকে আমি বললাম যে একটা সুইটস খান, খেলেন, খাওয়ার পরে আপনি বলবেন যে না, মজা পেয়েছে, ভালো লেগেছে, ভেরি গুড। আপনাকে আমি বললাম যে আপনি একটা এমন একটা অর্গানাইজেশনে কাজ করবেন যেখানে আপনি বেতন অনেক বেশি দিব, ইত্যাদি ইত্যাদি, বাট আপনি ফ্লেক্সিবল থাকবেন, আপনি চাইলে সকালে অফিস করতে পারবেন, রমজানের দিন 12টার সময় অফিস করতে পারবেন, ফ্লেক্সিবল টাইম সেট দেওয়া আছে। আপনি বলবেন তো মারাত্মক, তো ভালো প্রতিষ্ঠান তো। মানে ওই যে সুইটস, ফিজিক্যাল জিনিস খাওয়া আর ইনার জিনিসও আপনাকে সেম স্যাটিসফ্যাকশন দিচ্ছে। ইনার যে সকল মেকানিজম কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে স্ট্যান্ড বাই করতে হেল্প করে, সেই ইনার ক্যারেক্টারাইজড ওই উপাদানগুলিকে কালেকটিভলি বলা হয় অর্গানাইজেশনাল ক্লাইমেট। ফ্লেক্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, স্ট্যান্ডার্ডস, রেওয়ার্ড, ক্লারিটি, টিম কমিটমেন্ট, হেল্পিং হ্যান্ড, তারপরে হচ্ছে ক্যারিয়ার গ্রোথ, ফ্লারিশিং, তারপরে হচ্ছে প্রপার প্রপার কলিগ বিহেভিয়ার, এই সকল জিনিস কিন্তু আপনার অর্গানাইজেশনাল ক্লাইমেটে আসে। এখন এই জিনিসগুলিকে আনার জন্য অর্গানাইজেশন ক্লাইমেট তো আপনি বললেই তৈরি করে ফেলতে পারবেন না। ও যে বললো যে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আপনি শোনার সাথে সাথে চিন্তা করলাম ও প্রতিষ্ঠানটা স্ট্যান্ডার্ড, তার মানে অনেক খারাপ জিনিস নাই, ইত্যাদি ইত্যাদি নাই। স্ট্যান্ডার্ড আনবেন কিভাবে, সেই জায়গাটাতে আমি যাব। টেকনিক্স ফর ডেভেলপমেন্ট এ সাউন্ড অর্গানাইজেশন ক্লাইমেট। টেকনিকগুলি কি কি আছে? ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেমটা যদি ইফেক্টিভ হয় তাহলে সেটা সেই দেশে সেই প্রতিষ্ঠানের অর্গানাইজেশন ক্লাইমেটটা ভালো থাকবে ডেফিনেটলি। এমডি এমডি যখন মানে পাবলিকের সাথে কথা বলতে পারে, আমরা কিন্তু লটস অফ টাইম উই আর গিভিং সো প্রাইস অফ দ্য অফ বিএনপি গভর্নমেন্ট বিভিন্ন ইস্যুতে বলে, যেমন একটা জিনিস আমরা কিন্তু প্রায় সবাই বলছি এখন পর্যন্ত যে তারেক রহমান তার মানে ডিলিংস দিয়ে বিহেভিয়ার ইজ নাও আপ টু দ্য মার্ক। অন্য বিভিন্ন মন্ত্রীরা কথা বলছে, আমরা কিন্তু বলছি যে দে আর ভ্যাসিলেটেড ফ্রম দেয়ার পোস্ট, অর হোল্ড দেয়ার পোস্ট। একটা দুইটা এক্সাম্পল যদি বলি, আমি একটা এক্সাম্পল যদি বলি যে আপনি দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারে একটা জ্যামের ছবি দেখাচ্ছে, তারেক রহমান সেখানে জ্যামের মধ্য দিয়ে যাচ্ছে। আপনার ভিতরে এটা দেখার সাথে সাথে দুইটা জিনিস কাজ করে, মানে দো ইউ আর নট এ বিএনপি মানে পার্টিসিপেন্ট অর ভলেন্টিয়ার, আপনার নিজের ভিতরে কাজ করে না এটা ভালো। আগে দিনের পর দিন মানুষ প্রাইম মিনিস্টারের প্রোটোকল দেওয়ার জন্য রাস্তা জ্যামে দাঁড়ায় থাকতো, গভর্নমেন্ট রাস্তা দিয়ে জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ডেভেলপ কান্ট্রিগুলিতে এটা পাই, আমাদের কান্ট্রিগুলিতে মিসিং। ইটস এ গুড সাইন। মানে আমি বলছি খারাপ, ধরেন আপনি মনে করেন আপনি বিএনপি করেন না, বাট আপনি যখন এই সাইনটা দেখবেন না, ইট ইস গুড, এটা গুড। একজন এমপি ক্যান্ডিডেট যদি এনসিপির ক্ষেত্রে খুব বেশি দেখা যায়, একজন এমপি ক্যান্ডিডেট রাস্তার পাশের একটা লোকের সাথে বসে বসে ইফতার করছে, ছবিতে আসে, ভাইরাল হচ্ছে, আপনার কাছে দেখে মনে হয় কি, না এরা তো জনগণের লোক বলে মনে হবে, যে এরা লোকজনের সাথে এভাবে মিশতে পারছে। হ্যাঁ, এখন আপ টু দা মার্ক ওরা উপরে গেলে আবার যেতে পারবেন, আমি দুইটা এক্সাম্পলই দিয়েছি এই জন্য কাছাকাছি। মানে আপনার কমিউনিকেশন স্কিলটা যদি এমডির সাথে অন্যান্যদের মধ্যে কোঅপারেটিভ হয়, তখন এই প্রতিষ্ঠান অটোমেটিক ফ্লেক্সিবল হবে। আপনার কোনো সমস্যা হলে সরাসরি এমডির কাছে বললেন, সেখান থেকে আপনি সলিউশনটা ইজিলি পাবেন। কনসার্ন অফ পিপল, পার্টিসিপেটিভ ডিসিশন মেকিং, এগুলি সব আমার সব আলোচনার মধ্যে চলে গেছে। চেঞ্জ ইন পলিসি, প্রসিডিউর অ্যান্ড রুলস, এটাও খুব ভালো। যদি আপনি রুলস রেগুলেশনস পলিসিগুলি চেঞ্জ করতে পারেন পজিটিভ ভাইব দিয়ে, দ্যাট উইল ট্রিট এ গুড সাইন ফর ইউ। আমরা মনে হয় এটা নিয়ে এক্সাম্পলে গেলে রেকর্ডিং বন্ধ করে বলতে হবে। কনফিডেন্সিয়াল কথা বললাম, এটা আবার রেকর্ডিং বিভিন্ন জায়গায় যায়। আমার একটা রেকর্ডিং একবার বাংলাদেশ ব্যাংকে ফোন দিয়েছে একজন, স্যার জাকির তুমি এটা বলছো ক্লাসে আমাদের নামে। আমি নিজেই পরে চিন্তা করলাম আসলে কি বলেছি।
পরে ক্লাস রেকর্ডিংটা আমি আবার খুলে দিয়ে শুনলাম যে হ্যাঁ বলেছি। সো রেকর্ডিং মানে এখান থেকে বাংলাদেশ মানে রেকর্ডিং তো পাবলিক থাকে, অনেক সময় আপনি শেয়ার করেন কারোর সাথে বা অন্য কারোর সাথে শেয়ার হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা ওই অংশটুকু একটু কেটে দিয়েছি। এনিওয়েজ, আপনারা ইস্যুটা বুঝতে পেরেছেন। টেকনিক্যাল চেঞ্জেরও মানে যথেষ্ট প্রভাব রয়েছে। আগে আইটি ছিল না, এখনকার টেকনিক্যাল চেঞ্জটা আমি খুবই খুবই ফ্যাসিনেটেড অ্যাবাউট প্রিভিয়াস গভর্নমেন্টের একটা একটা জায়গায় খুবই মানে আমি আমরা তো অনেক ড্রব্যাক ধরবো। আইটি সেক্টরে দে হ্যাভ ডুইং মাচ ভেরি ভেরি ইনোভেটিভ ডিসিশন আইটি সেক্টরে। আপনি চিন্তা করেন একটা এনআইডি কার্ড করা, আপনার ভোটার আইডি কার্ড করা, তারপরে হচ্ছে আইটি যত গভর্নমেন্টের ভূমি অফিস থেকে শুরু করে। আই এম নট ডিসকাসিং উইথ পার্টিনেন্ট উইথ করাপশন এন্ড আদার থিংস। আমি বলছি যে আইটি সেক্টরের যে ডেভেলপমেন্ট করা, এই সেক্টরের কিন্তু লাস্ট ডেকেডসে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে এবং এগুলি এবং এটার ভিতরে অনেকে করাপশন করেছে, অনেক ফান্ড ডাইভার্ট হয়েছে। আমি ওইগুলির দিকে যাচ্ছি না, আমি বলছি সোশ্যাল রেসপন্সিবিলিটিতে আইটিটা আমাদের দেশের জনসংখ্যার পার্সপেক্টিভে মাচ বেটার পজিশন আছে, খুব সুন্দর পজিশন আছে। বিকাশ বলেন, অন্যান্য জায়গাগুলি বলেন, দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। হ্যাঁ, আইটি বেসড এই যে ফান্ড ট্রান্সফার, এনপিএসবি, সেন্ট্রাল ব্যাংকের ইনিশিয়েটিভস, গভর্নমেন্টের ইনিশিয়েটিভস, অন্যান্য জায়গাগুলির ইনিশিয়েটিভস। একটা সময় আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন মনে করে দেখেন, চাকরি নিতে গিয়ে পে অর্ডার করতে হয়েছে, পে অর্ডার জমা দিতে হয়েছে। এখন কি হয়, আপনি www.governmentjob.in ঢুকে ফিল আপ করে দিয়ে জমা দিয়ে দিলে অটো হয়ে যাচ্ছে। মানে কি পরিমাণ পরিশ্রম আপনার রিলিফ হয়েছে। সো টেকনোলজিক্যাল ইস্যুসগুলি প্রতিনিয়ত এনভায়রনমেন্টাল ক্লাইমেটটাকে চেঞ্জ করে। এক থেকে দুইটা প্রশ্ন পড়েছি, মোটামুটি প্রথম চ্যাপ্টারটা আমাদের শেষ। আমরা কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ পড়বো নেক্সট ডেতে। 1 আর 2, এই দুইটা প্রশ্ন অর্গানাইজেশন ম্যানেজমেন্টে আপনাদের পড়ার পার্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। অর্গানাইজেশন ক্লাইমেট থেকে নর্মালি কোনো পার্থক্য আসবে না, কোনো মানে ডিফারেন্স আসবে না, কোনো ডেফিনেশন আসবে না, কোনো কেস স্টাডি আসবে না, কোনো ম্যাথ আসবে না, শুধু ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আর প্রথমটা কিসের জন্য ইম্পর্টেন্ট এটা আমি অলরেডি বলে দিয়েছি। সো উইল ক্লোজ অর্গানাইজেশন ম্যানেজমেন্ট ক্লাস রাইট নাও। একটু পরে আমরা বিজনেস কমিউনিকেশন ক্লাস স্টার্ট করব। আসসালামু ভাইয়া। জি একটু কথা বলতে হ্যালো জি জি। ভাইয়া, ওই যে বাংলা শিট করে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, এমএসএস আর অর্গানাইজেশন ম্যানেজমেন্ট যতটুকু পড়াইছে তাহলে ঠিক আছে মানে আগাইতে পারতো। ঠিক আছে, ওকে। আর এই যে রেকর্ডিং ক্লাসটা একটু দিয়ে রাখবেন। রেকর্ডিং ক্লাস তো আমার মনে হয় কোনো ক্লাস মিসিং হয় না এখন পর্যন্ত। না, আগের ক্লাস ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, আমি মানে ইন টাইমে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। তবে বাংলা রেকর্ডিং গুলি আপনারা একটু শুনবেন যারা রেকর্ড ক্লাস যারা, কারণ আমাদের তো আমার হিসাব অনুযায়ী 80 জন হচ্ছে জয়েন করা পেইড গ্রুপে। তো আপনারা যারা জয়েন করেছেন, আপনারা জয়েন করেন 30 জন, 20 জন, এরকম 25-30 জন। যারা জয়েন করেন না, এভরিওয়ান প্লিজ রিকোয়েস্টেড, শুধুমাত্র নোটটা পড়বেন না, রেকর্ডিংটা শুনবেন। রেকর্ডিংটা শুনলে আপনার আইডিয়ার স্কোপটা বড় হবে, লিখতে ইজিলি লিখতে পারবেন এবং কোনটার সাথে কোনটা সূক্ষ্ম পার্থক্য সেটা বুঝতে পারবেন। জি, থ্যাংক থ্যাংক ইউ। ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কিট গুলো একটু দিয়ে দিবেন প্লিজ।